यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं मधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, শুরু করছি আপনাদের ভালো থাকার ও ভালো রাখার অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আপনারা পেয়ে যান ভালোভাবে বেঁচে থাকার রসদ। আর এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, আশা করি তার সম্বন্ধে নতুন করে পরিচয় দেওয়ার আর কোনো জায়গা নেই। তবুও প্রথাগতভাবে আমি আলাপ পর্বটা সেরে ফেলি। উপস্থিত রয়েছেন অপরাজিতা ভৈরবী, যার সান্নিধ্যে বহু মানুষ উপকৃত, যার সাহচর্য পাওয়ার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটতে ছুটতে আসেন যে কি করে আমরা একটু ভালো থাকবো, কারণ এই ভালো থাকার পথটা দেখিয়ে দেন অপরাজিতা ভৈরবী। অনেক সময় দেখা যায় যে দিনকাল আমার খুব ভালোই চলছিল, হঠাৎ করে কোনো দিক থেকে যেন অর্থনৈতিক মন্দা গ্রাস করলো, বা কারুর হয়তো শরীর স্বাস্থ্য ঠিকই ছিল, হঠাৎ করে দেখা গেল নানান রকম রোগ ভোগ শরীরে বাসা বাঁধছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি। তখন আমরা সাধারণ মানুষেরা মনে করি যে তাহলে কি কেউ কোনো ক্ষতি করলো? আসুন আজকে আমরা এই এপিসোড থেকে জেনে নিই যে সত্যিই কি কেউ কারোর ক্ষতি করতে পারে। আমরা তো সাধারণ মানুষেরা একটা ভেবে নিই বা জেনে নিই বা নিজের মন গড়া একটা জিনিস নিয়ে সেটাকেই আমরা সত্যি ভেবে বসে থাকি যে হয়তো কেউ আমার ক্ষতি সাধন করেছে। আসুন আজকে আমরা এই অপরাজিতাদের কাছ থেকে জেনে নিই সত্যিই কি ক্ষতি করা যায়। প্রতিবারের মতন এই তন্ত্র শক্তি সংক্রান্ত অনুষ্ঠানে আসুন আরো আরেকবার স্বাগত জানাই অপরাজিতা ভৈরবীকে। স্বাগত অপরাজিতা দিয়ে আরো আরেকবার এই অনুষ্ঠানে। দিদি, যেটা বলছিলাম যে কারুর ব্যবসা বাণিজ্য ভালোই চলছিল, হঠাৎ করে ব্যবসাটা ক্রমশ একদম তলানিতে এসে ঠেকেছে, বা দাম্পত্য জীবনে মোটামুটি স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে প্রচন্ড অশান্তি, বা শরীর স্বাস্থ্য ঠিক ছিল, রোগ ভোগ শরীরে বাসা বাঁধলো। তখন আমরা অনেকে ভাবি তাহলে কি কেউ কিছু করেছে, ক্ষতি করেছে? ক্ষতি কি করা যায়, আপনি কি বলেন? ভালো যদি করা যায় তাহলে ক্ষতিও করা যায়। ভালো মন্দ মিশিয়ে জীবন, ভালো করতে পারলে কেউ ক্ষতিও করতে পারবে, আর যে ভালো করতে পারে না সে ক্ষতিও করতে পারবে না। তো সব সময় যে আবার ক্ষতি করা হয় সেটাও ঠিক নয়। বাস্তু দোষের কারণেও কিন্তু অনেক রকম সমস্যা এসে দাঁড়ায়, আর আমরা বা প্রত্যেকে মনে করছে কেউ আমার ক্ষতি করে দিচ্ছে। বাস্তু দোষের বলতে যেমন অনেকের বাড়িতেই অনেক ভক্তরা মন্দিরে আসে, তো দেখা যায় শরীর রোগ ব্যাধিতে ভুগছে, সম্পর্ক আগে ভালো ছিল সেই জায়গায় এখন সম্পর্ক আস্তে আস্তে বহু বছর ধরে একটু একটু করে ভাঙন ধরতে ধরতে খুব খারাপ জায়গায় এসে পৌঁছেছে। বাড়িতে ছেলে ভালোই পড়াশোনা করত, হঠাৎ করে যেন ছেলেটির মন বসছে না, বিয়ের বয়স হয়ে গেছে, ছেলে কিংবা মেয়ে সম্বন্ধ দেখে যাচ্ছে, তাও যেন দেখতে সুন্দর, শিক্ষাগত যোগ্যতা ভালো আছে, তারপরে যেমন ছেলে ভালো অফিসে চাকরিও করে, তারপরে গিয়েও দেখা যাচ্ছে যে কোনোভাবেই তার বিয়ে হচ্ছে না। আর এরকম অনেক রকমের সমস্যা আছে। তো এইগুলো অনেক সময় কি হয়, বাস্তু দোষের থেকে চলে আসে। অনেকের বাড়িতেই উত্তর পূর্ব কোণে, যেই কোণটাতে ঈশ্বরের স্থান, সেই কোণে কিন্তু টয়লেট থাকে, জলের ব্যবস্থা রয়েছে, বা রান্নাঘর রয়েছে। তো বাস্তু পুরুষের মাথার উপর যদি কেউ টয়লেট করে বা রান্না করে, তাহলে উনি যখন জ্বলছে তাহলে বাড়ির প্রত্যেককেই জ্বালাবে, বাড়িতে কেউ না কেউ অসুস্থতা ভুগবে। সবসময় যে ক্ষতি করে তা নয়। বাড়িতে কি করে অনেকে গঙ্গার জল ছেটায়। গঙ্গার জল ছেটায় কিরকম, অনেকে না ধৈর্য নেই। আমি বহু গিয়ে দেখেছি, গঙ্গায় তো আমাকে প্রায় যেতে হয় জল আনার জন্য, মহাদেবের অভিষেকের জন্য, এবং অনেক ভক্তের অনেক কাজের জন্য গঙ্গার জল, ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য জোয়ারের জল মন্ত্রপুত করে দেওয়া হয়। তো সেরকমই গঙ্গায় যখন আমি যাই, ভাটা
চলছে, হয়তো জোয়ার আসবে সেরকম সময় দেখে যাওয়া হয়। মানুষের ধৈর্য কম, একদম ধৈর্য কম। কিন্তু আড্ডা মারার সময় কিন্তু অনেক ধৈর্য থাকে, ফোন নিয়ে ঘাটার সময় ধৈর্য থাকে, কিন্তু গঙ্গা থেকে জল আনতে গেলে তাদের ধৈর্য থাকে না। কি করে? ভাটার জলটাই তুলে নিয়ে চলে আসলো, বাড়িতে প্রত্যহ ছিটা দিচ্ছে। এইভাবে একটা বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ হয়ে গেল। তো কি হচ্ছে, এরকম করে নেগেটিভ এনার্জি প্রবেশ মানে রোজ ভাটার জল ছিটাচ্ছে, ও গঙ্গার জল, তো ভাটার জল ছিটালে তো ভাটা পড়বেই, সংসারে রোগ ব্যাধি, অর্থহানি, ঝগড়া ঝামেলা, অশান্তি কিছু না কিছু তো আসতে থাকবে। মানুষের ভুলের কারণেও কিন্তু অনেক সময় বাস্তু দোষ চলে আসে। অনেকের সিঁড়ি দেখবে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে, তাই অনেকের সিঁড়ি ক্লকওয়াইজ থাকে, সেটা খুব ভালো লক্ষণ। অনেকে সিঁড়িটা না অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, মানে আমি কোনো কাজের জন্য, মানে কোনো কিছুর জন্য ওপরে উঠছি বা নামছি, বাড়ি থেকেই তো বেরোচ্ছি কোনো কর্মের জন্য, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে যেটা আশা নিয়ে যাচ্ছি সেটা কিন্তু ঘুরে যায়। এইগুলো অনেক বড় বড় পয়েন্ট। অনেকে আছে দক্ষিণ দিকে মুখ করে খায়, বাড়ির মধ্যে দক্ষিণ দিকে জমের দুয়ার বলা হয়। এতে কি হয়, নেগেটিভ এনার্জি গুলোকে কানেক্ট করছে। খেতে খেতে এরকম দক্ষিণ দিকে মুখ করে খেতে খেতে কিছু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, অগ্নিকোণে জলের ব্যবস্থা রাখছে। তো এরকম ভাবে বিভিন্ন কারণে না বাস্তু দোষ তৈরি হয়ে যাচ্ছে। আবার একটা বড় পয়েন্ট, যে বাস্তু দোষ কিভাবে, ঘরের এখন তো আর রাস্তায় তো মানে ফ্ল্যাট, চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে, তো নিচে নামার তো মানে ফ্ল্যাট থেকে নিচে নেমে জল ফেলে দেওয়ার তো কোনো কথাই আসে না। তো এই যে মানে ঘর দুয়ার, আমরা বিভিন্ন জায়গায় কাজে কর্মে যাই, বাইরে থেকে আসি, বাইরে অনেক পজিটিভ নেগেটিভ অনেক মানুষের সাথেই আমাদের সাক্ষাৎ হয়। রাস্তাঘাটে চলতে গেলে, ট্রেনে বাসে অটো রিক্সায় পাশাপাশি বসতে হয়, তো কার মধ্যে কি আছে আমরা জানি না। তো সেই ক্ষেত্রে কি হয়, তার সাথে সংস্পর্শ লাগছে, তো তাতে কি হচ্ছে, আমরা সেইভাবে বাড়িতে ঢুকছি, মানে একটা নেগেটিভ জিনিস নিয়ে বাড়িতে ঢুকলাম। যা সেদিন রাত্রিবেলাতে ঢুকলাম, তারপরের দিন ঘর ঠর ঝাড় দিয়ে ঘর ঠর মুছে কিন্তু সেই জলটা বাথরুমেই ফেলছে। কি হলো, ঘর থেকে বেরিয়ে গিয়ে বাথরুমে একটা নোংরা জায়গা, পরিষ্কার বাথরুম প্রত্যেকের বাড়ি পরিষ্কার, কিন্তু বাথরুম কিন্তু একটা নোংরা জায়গা, স্থান। আমরা নিশ্চয়ই বাথরুমে বসে খাই না বা বাথরুমে পুজোও দিই না, তো বাথরুম একটা নোংরাই হলো, যতই পরিষ্কার থাকুক না কেন। তো জলটা মুছে টুছে জলটা বাথরুমে ফেলছে, তাতে কি হচ্ছে, যত নেগেটিভিটি না বাথরুমে গিয়ে জমছে। উপায়, একটু নুন ফেলে দিতে হবে বাথরুমে, তাহলে নেগেটিভিটিটা কেটে গেল, কিন্তু সেটা কেউ করে না। এদিকে বলছে যে বাড়িতে কোনো রকম ভাবে শান্তি নেই, নিজেদের ভুলের কারণে অনেকে মানে ইসে নেই যে তারা ওপর থেকে নিচে নেমে এসে জলটা ফেলবে, ফ্ল্যাটের জল, যারা ফ্ল্যাটের ঘর বাড়ি, কিন্তু বাথরুমে যদি তারা একটু নুন ফেলে দেয়, তাতে কি হচ্ছে, নেগেটিভিটিটা কেটে যাচ্ছে। এবং প্রত্যেকে আমি বলবো যে স্নান কাজে মানে অফিস থেকে আসলে পরে অন্তত প্রত্যেকে একটু নুন দিয়ে যদি গাটা ফ্রেশ করে নেয়, ভালো করে হাত মুখ দিয়ে ফ্রেশ করে হয়ে গেল, এবার সামান্য একটু নুন নিয়ে যদি গাটা এরকম করে বুলিয়ে নেয়, তাতেও কিন্তু নেগেটিভিটি চলে যায়। বাস্তু দোষটাও কিন্তু প্রত্যেকদিন নুন দিয়ে ঘর মুছলে বাস্তু দোষ, বাস্তুতে নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। তো এরকম ভাবে যদি প্রত্যেকে করে খুব ভালো থাকে। আর মানুষের মনে কি হয়, নিজেদের ভুলের দোষে আমরা বাইরে থেকে অনেক খারাপ জিনিস নিয়ে আসছি, আর মনে হচ্ছে কেউ আমার ভালো দেখে আমার ক্ষতি করে দিল। এগুলো সব সময় হয় না, ক্ষতি তো অবশ্যই মানুষে করে, ভালো করতে পারলে ক্ষতিও করবে। তো নিজেদের ভুলের কারণেও কিন্তু বাড়িতে নেগেটিভিটি যখন চলে আসে, বাস্তু দোষগুলো কিন্তু আরো বাড়তে থাকে। তার ফলে কি হয়, মানুষের রোগ ব্যাধি, অর্থনৈতিক অবস্থা একদম নিচে পড়ে যায়, তারপরে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়ে, কি করবে চিন্তা করে উঠতে পারে না, ব্যবসা ভালো ছিল একদম ডাউন হয়ে গেছে, কেন তাকে তো ব্যবসা স্থলে যেতে হচ্ছে বাড়ি থেকেই, তো কি করে তার ভালো হবে সবকিছু। তো এই ছোট ছোট বিষয়গুলোর জন্য না, তো কি হয়, মানুষের মনে একটা ধারণা ঢুকে যায় যে কেউ আমার কি ক্ষতি করেছে। আগে দেখতে হবে ক্ষতিটা কোথা থেকে হয়েছে, বাস্তু থেকে হচ্ছে নাকি না আদৌ কেউ কিছু করছে। এইটা একটা বিষয় নিয়ে যে ও হয়তো আমার ভালো সহ্য করতে পারছে না, চলো আমার নিজের সমস্যা কাটায়, বা একটা কিছু ক্রিয়া করার চেষ্টা করে, তাতে কি হয়,
কেউ কোনো ক্ষতি করছে বলে তার উপর যে তার ছবি টবি নাম গোত্র হেনা তানা দিয়ে একটা হোম যাগযজ্ঞ করলো, আদৌ কিন্তু তার উপর কোনো ক্রিয়া করেনি। বাস্তুতে রয়েছে মেন সমস্যা, তার তো সমস্যা মিটছে না, সে ভাবছে আমার শত্রু দিনের পর দিন আমার ক্ষতি করে যাচ্ছে। না, বাস্তু থেকেও অনেক সমস্যা আসে, আগে দেখতে হবে কোথা থেকে সমস্যাটা এসছে, বাস্তু না কারোর উপর কেউ কিছু অ্যাপ্লাই করেছে। তো ক্ষতি তো অবশ্যই হয়, ভালো করতে পারলে ক্ষতিও করতে পারবে, যে ভালো করতে পারে সে ক্ষতি করতে পারবে, আর যে ভালো করতে পারে না কারো তার ক্ষতিও কোনোদিনও করতে পারবে না। দিদি, গত পর্বে 7 ঘাটের জল এটা নিয়ে আপনি একটু কথা বলছিলেন। আমরা অনেকেই জানি না 7 ঘাটের জল বিষয়টা কি, এটা যদি একটু আমাদের বুঝিয়ে দেন। আচ্ছা, 7 ঘাটের জল মানে 7টি ঘাট থেকে জল তুলতে হবে। এবার 7টি ঘাট কিন্তু পুকুর নয় যে 7টা পুকুর থেকে জল নিলাম, তা নয়। 7টি ঘাট হচ্ছে নদী, যে কোনো যার যেখানে যেই নদীটা পড়ছে, যে 7 ঘাটের, আমাদের এখানে যেমন গঙ্গা নদী, তো 7টা ঘাট থেকে জলটা তুলতে হবে। এবার কারণটা কি, কিসের জন্য তুলবেন আপনারা? যে অনেকের বাস্তুতে অনেক রকম নেগেটিভ এনার্জি থাকে, বাস্তুতে অনেকে কেউ ক্ষতিকারক কোনো জিনিস করে দিয়েছে, বা আপনার ওপর কোনো তান্ত্রিক টুকটাক ক্রিয়া হয়েছে, এইগুলোকে রিমুভ করার জন্য এই 7 ঘাটের জলটা অত্যন্ত প্রয়োজন। জলের অপর নাম জীবন, জল খেয়ে যেমন আমরা বাঁচি, আবার কিন্তু এই 7 ঘাটের জল দ্বারা কিন্তু আমাদের জীবন কিন্তু বাঁচে। তো 7 ঘাটের জলটা অ্যারেঞ্জ করতে হবে মঙ্গলবার আর শনিবার। আঙ্গর জল, কেউ যেন ওই জলে আগে নেমে কোনো কাজকর্ম না করে বা স্নান না করে। তো কি করে তুলতে হবে? সোমবার ঠিক রাত 2:30 নাগাদ বেরিয়ে যেতে হবে একটি কলস নিয়ে, ছোট সাইজের, একদমে সেই জলটিকে তুলে অ্যারেঞ্জ করতে হবে 7খানা ঘাট থেকে। সেই জলটি দ্বারা কিন্তু মন্ত্রপুত করলে সেই জলের মধ্যে যদি বাড়িতে কোনো রকম তান্ত্রিক টুকটাক ক্রিয়া করা থাকে বা যদি কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে, মন্ত্রপুত জলটি 7 ঘাটের জলটি যদি বাড়িতে ছিটিয়ে দেয়, 3 দিনে কিন্তু সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারে, আসে। এরকম প্রচুর ভক্তদের নিয়ে গিয়ে কিন্তু এই জলগুলো অ্যারেঞ্জ করা হয়। অনেকে হয়তো একা পারে না, তো তখন তারা আমার সাহায্য নেয়, তাদেরকে আমি নিয়ে গিয়ে জলটি অ্যারেঞ্জ করিয়ে দিই। আবার তান্ত্রিক টুকটাক ক্রিয়া যদি কারোর ওপর করা হয়, সেই 7 ঘাটের জলটি কিন্তু অ্যারেঞ্জ করে স্নান করতে হবে যার উপর তান্ত্রিক টুকটাক ক্রিয়া হয়েছে। এবং শুধু স্নান করলে হবে না, একটি গামছাও কিনতে হবে একদমে। গামছাটি দ্বারা স্নান করার পর মুছে সেই গামছাটি ঘরের মধ্যে ছাওয়াতে শুকিয়ে নিতে হবে। তারপরে একটি ভালো কাগজে প্যাকিং করে চলমান যানবাহন, সেটা ট্রেন হতে পারে, বাস হতে পারে, অটো হতে পারে, চলমান যানবাহনে কিন্তু রেখে দিয়ে আসতে হবে, পেছন ফিরে তাকালে চলবে না। এইভাবে যদি করা যায় 7 ঘাটের জল সংগ্রহ করে, তাহলে কিন্তু অনেক রকম জাদু টোনা, বান, ক্ষতিকারক বান যেগুলো রয়েছে, জ্বালা বান, বিভিন্ন রকম জাদু টোনা বান, বিভিন্ন রকম কঠিন থেকে কঠিনতম রোগ ব্যাধি থেকে কিন্তু এই 7 ঘাটের জল দ্বারা যদি স্নান করানো যায় বা বাড়িতে যদি ছেটানো যায়, আমি এটুকু বলবো আপনারা 3 দিনে তার রেজাল্টটা বুঝবেন। বহু ভক্ত এইভাবে অ্যারেঞ্জ করে কিন্তু খুব ভালো আছে এখন, তারা কোনো পয়সা টাকার দরকার হয় না তাতে, শুধু জলটাকে অনেক মনোসংযোগ দিয়ে জলটাকে অ্যারেঞ্জ করতে হবে। জলই আপনাদের জীবনকে বাঁচিয়ে দেবে, জলের আরেক নাম জীবন। যারা মনে করছেন তান্ত্রিক মাতা অপরাজিতাদির সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 9123826890 এই ফোন নম্বরে। এবং দিদির ফেসবুক প্রোফাইল রয়েছে অপরাজিতা ভৈরবী নামে, এবং দিদির পেজ তান্ত্রিক মাতা অপরাজিতা, ইউটিউব চ্যানেলও তান্ত্রিক মাতা অপরাজিতা নামে। হ্যাঁ, আসুন আবার আমরা চলে যাই আলোচনায়। দিদি, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা, বাচ্চারা খুব চঞ্চল হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, পড়াশোনা করতে চায় না, এই যে তাদের যে এই চাঞ্চল্য, এটাকে দূর করার জন্যে তন্ত্র শক্তি কিভাবে কাজ করে? ছোট বাচ্চাদের তো কোনো কথাই নেই,
তাদেরকে খেলার ছলে পড়াশোনা করাতে হবে। এত মার ধর অশান্তি চিৎকার চেঁচামেচি করার কোনো দরকার নেই। ছোট মনে করে দেখো তো, আমরাও যখন ছোট ছিলাম আমরা কি পড়তে বসেছিলাম? ঠিক মতন বসিনি, কিন্তু খেলার ছলে আমাদের মা কিন্তু পড়িয়ে নিয়েছে। তো সেরকমই ছোট বাচ্চাদের দিয়ে আমি শুরু করি, যারা একদম ছোট নার্সারিতে পড়ছে, ক্লাস 4 পর্যন্ত যারা আছে, তাদের সাথে কোনো চিৎকার চেঁচামেচি অশান্তি না করে পড়তে বসতে ইচ্ছা করছে না, ঠিক আছে তোর আজকে পড়তে বসতে হবে না, তুই সারাক্ষণ শুধু একটাই কথা বলতো, ওইং ওইং ওইং। ওইং হচ্ছে মা সরস্বতীর বীজ মন্ত্র। তুই পড়তে হবে না একদম, সারা দিন তুই এই গানটা গেয়ে যা, ওইং 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 ওইং। বাচ্চাটা যখন ওইং 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 বলতে থাকবে না, মা সরস্বতী কিন্তু তার কণ্ঠে জিভে বসে যাবে, আস্তে আস্তে তার পড়াশোনার প্রতি ঝোঁকটা বাড়তে থাকবে। খেলার ছলে ছোট্ট বাচ্চা, তাই তাদেরকে এই কথাটা বলা হচ্ছে, বড়দের জন্য নয়। বা তোর আজকে লিখতে হবে না, তুই শুধু ওইং বীজ মন্ত্রটা একটু লিখতো, তোর আজকে ছুটি, তোর পড়তে হবে না। যারা নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, তোর আজকে লিখতে হবে না, তুই শুধু আজকে ওইং বীজ মন্ত্রটা লেখ, ছুটি। এরকম ভাবে প্রত্যেক দিন যদি টানা 1 মাস একটা বাচ্চা যদি নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত, সেই বাচ্চাটা যদি প্রত্যেক দিন ওইং বীজ মন্ত্রটা লেখে, আস্তে আস্তে তার মনোসংযোগ কিন্তু পড়াশোনার প্রতি আসবেই। তার জন্য কোনো তাবিজ কবজেরও কোনো দরকার নেই, আমার কাছে আসারও কোনো দরকার নেই। আমার কথা শুনে তোমাদের বাচ্চাকে তোমরা না মারধর করে, বকাঝকা না দিয়ে, জোর করে পড়তে না বসিয়ে ওই বীজ মন্ত্রটা খালি লেখাও আর মুখে বলাও, তাতে দেখবে 1 মাসের মধ্যে তুমি বুঝতে পারবে তোমার সন্তান কতটা চেঞ্জ হয়েছে। আর বড়দের জন্য যারা ক্লাস 5 থেকে 9 আরো উচ্চ শিক্ষা পড়াশোনা করছো যারা, তাদেরকে বলবো ভয় ভীতিটা আগে কাটাতে হবে। হয়তো তোমরা পড়াশোনা করছো, হয়তো কোনো সাবজেক্টে খুব কাঁচা আছো, মনেই রাখতে পারছো না, আবার অনেকে হয়তো মনেই করতে পারছো না, পড়তে বসলে বিভিন্ন চিন্তা মাথায় আসে। 1 সপ্তাহ যদি তুমি না পড়তে বসো, তুমি কিন্তু ফেল করবে না। 1টা সপ্তাহ আগে পূর্ব দিকে মুখ করে একটি সাদা কাগজ কিনে, মানে সাদা খাতা কিনে, একটি লাল পেন কিনে, রোজ তোমরা 5 থেকে যারা আরো উচ্চ শিক্ষিত, মানে উচ্চ পড়াশোনা করছো, 108 বার লেখাটা কিন্তু কোনো ব্যাপার না। সারা দিন কিন্তু অনেকে মেসেজ করতে করতে সময় কাটিয়ে দেয়। তাই তোমরা যদি 108 বার করে ডেলি ওইং বীজ মন্ত্রটা লেখো না, মুখে উচ্চারণ করতে করতে, তোমাদের দেখবে অটোমেটিক পড়াশোনায় মনোসংযোগটা কিভাবে চলে এসছে। ওইং বীজ মন্ত্র কিন্তু খুব পাওয়ারফুল বীজ মন্ত্র, আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজেরা করো, অন্তত 30 দিন, মানে 31 দিন তোমরা নিজেরা করো, ওই বীজ মন্ত্রটি প্রত্যহ লেখো। কোনো সময় মনে হচ্ছে কোনো বিষয়ে কাঁচা, তুমি একটি সাদা পৃষ্ঠার মধ্যে 108 বার বীজ মন্ত্রটি লিখে সেই বইয়ের মধ্যে রেখে দাও, তোমার মধ্যে আস্তে আস্তে সাহস বাড়তে থাকবে। করে দেখো, খুব ভালো থাকবে। ওই বীজ মন্ত্র কিন্তু ভীষণ পাওয়ারফুল বীজ মন্ত্র, প্রত্যহ এইভাবে করো, দেখবে অটোমেটিক তোমরা নিজেরাই বুঝতে পারবে না কখন তোমরা বই নিয়ে পড়তে বসে পড়েছো। দিদি, আপনি তো বলছেন আমার কাছে আসার দরকার নেই, ওই বীজ মন্ত্র বললেই হবে, কিন্তু তবুও তো বহু দর্শনার্থী, বহু ভক্ত আপনার সান্নিধ্য লাভ করার জন্য বহু দূর থেকে আসেন আপনার মন্দিরে। এই মন্দির সম্পর্কে তো আমরা প্রত্যেক দিনই আপনার কাছ থেকে শুনতে চাই, কারণ সত্যিই খুব ভালো লাগে। আরো আরেকবার যদি দিদি আপনি আপনার মন্দির কোথায়, সেটা নিয়ে বাকি কি কাজ হয়, এটা যদি একটু বলেন। আচ্ছা, মন্দির হচ্ছে কলকাতা আগরপাড়া লিচু বাগান নিয়ার বিন্দু ভবন, আদিযোগী মহামায়া রাজনন্দিনী কালীবাড়ি। সোমবার, মঙ্গলবার, শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দিরে ভক্তরা আসেন, আর তোমরাও আসতে পারো। তো আমি কেন বলি আমার কাছে আসার দরকার নেই, আগে তো তোমরা করে দেখো। আর ছোট্ট বাচ্চাদের পড়াশোনা বা পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো কিছু তোমরা আগে করে দেখো। অনেকেই ফোন করে বলে কি, আমার সাথে কথা বলার পর নাকি তাদের অনেক কিছু ভালো হতে থাকে। তো এই জন্য বলি যে তোমরা আগে কিছু অ্যাপ্লাই করো। আর আমার কাছে আসার কথাটা যে বলছি যে আসতে হবে না,
কারণ আমি না যে ছোট ছোট বিষয়গুলো তাদেরকে বলি না, তারা আগে উপকৃত হয়ে আমার মাকে পুজো দিতে আসে। আমার তখন সত্যি খুব ভালো লাগে, এবং এসে বিভিন্ন রকম অনুভূতি, আমি কি তো মানে কি বলবো, বসে থাকি, কিন্তু ওরা নিজেরাই বিভিন্ন রকম অনুভূতি এসে বলে যে মাকে মনে হচ্ছে জীবন্ত বসে আছে, যেন পাথর মনে হয় না, মাটি মনে হয় না, মানে অলৌকিক একটা শক্তি। তারা যেন এসে, যেমন গতকাল দুটো ছেলে চেন্নাই থেকে এসেছিল কাজ করানোর জন্য, তারা সকাল থেকে না খেয়েছিল, মানে এতটাই মন্দিরে ভিড় ছিল যে কাজের প্রেশার এতটাই ছিল ভক্তের। তো কি হয়েছিল, তারা সকাল থেকে আর খাওয়া হয়নি। আমি বলেছিলাম ডিম মুরগি মাংস খেতে না, নিরামিষ খেয়ে আসতে, তো তারা না আর ভয় কিছু খায়নি। বলে দিদি রাত 12টা যে কি করে বেজে গেল বুঝলাম না, যে খিদেই পেলো না আমাদের। এতটা পজিটিভ মন্দিরটা, আর সেটা ঈশ্বরই জানে, আমি আর কি জানি। আমি তো বসে বসে শুধু মাকে ভালোবাসি, একটু জল ফুল দিই, ব্যাস এইটুখানি। দিদি একটা কথা আমরা এখন প্রায় শুনে থাকি যে যত না বিয়ে হচ্ছে তার থেকে বেশি ডাইভোর্স হচ্ছে। ডাইভোর্স কি আটকানো যায়? মানে তন্ত্রর মাধ্যমে যেটা বলা হয় যে স্তম্ভন করে দেওয়া হলো ডাইভোর্সের প্রসিডিওরটাকে, সেটা সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব। হ্যাঁ, সেটা নিয়ে যদি একটু কিছু বলেন। অনেকেরই যে বিয়ের পর সংসার ভালোই করছিল, কিন্তু হঠাৎ করে কি হলো জানি না, তাদের ডিভোর্সের দিকে চলে গেছে সমস্যাটা। বেশ কিছুদিন আগে এরকম প্রচুর ভক্ত তো আসে, বেশ কিছুদিন আগে প্রায় 10 থেকে 12 দিন আগে একটি ছেলে এসেছিল, তার স্ত্রী তাকে বলছে ডিভোর্স দেবে, সে বাপের বাড়িতে চলে গেছে, এবং এমন সময় এসছে যে তার সময় নেই। তো সেই জায়গায় কিন্তু মা বগলামুখী দেবী এবং মহাদেবের দুটি বিশেষ রূপ দ্বারা যখন আমি শুধুমাত্র অভিষেক করিয়েছি, তার স্ত্রী কিন্তু সেই জায়গাটা কিন্তু থামিয়ে দিয়েছে। অবশ্যই মামলা মোকদ্দমা ডিভোর্স কেস সবকিছু স্তম্ভন করা যায় মা বগলামুখী দ্বারা, অতি অবশ্যই করা যায়। যারা মনে করছেন নিজেদের জীবন সুন্দর করে গড়ে তুলবেন, যারা মনে করছেন যে যে কটা দিন বাঁচি যাতে ভালোভাবে বাঁচতে পারি, তাদের জন্য দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ অপরাজিতা ভৈরবীর সঙ্গে যোগাযোগের জন্য আপনারা ফোন করে নিতেই পারেন 9123826890, 9123826890 এই ফোন নম্বরে। দিদির ফেসবুক প্রোফাইল আপনারা দেখতে পারেন অপরাজিতা ভৈরবী নামে, এছাড়াও পেজ রয়েছে দিদির তান্ত্রিক মাতা অপরাজিতা নামে, এবং ইউটিউব চ্যানেলও তান্ত্রিক মাতা অপরাজিতা নামে। দিদি অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো অনেকের ভালো চাইছি বা তার উপকার করছি, তার সঙ্গে ভালো করে কথা বলছি, কিন্তু তবুও যেন সে ভুল বুঝছে বা আমি তার চোখের বালি হয়ে যাচ্ছি, কিছুতেই আমার কোনো উপকার বা আমার কোনো ভালো কথা তার ভালো লাগছে না, সে যেই হোক না কেন সে মনে করছে আমি তার শত্রু হয়ে উঠছি। এইটাকে কি তন্ত্রের দ্বারা আটকানো যায় বা কোনো টোটকার দ্বারা? তন্ত্রের দ্বারা তো অতি অবশ্যই আটকানো যায়, কিন্তু টোটকার দ্বারা, একটা সামান্য ছোট্ট একটা মন্ত্রের দ্বারাও কিন্তু অনেকটা অনেকটা আটকানো যায়। এখন তোমাকে যদি কেউ সহ্য করতে না পারে, তুমি নিশ্চয় যখন আমার কাছে আসবে তোমার কথা হয়তো আমারও বিরক্ত লাগতে পারে হয়তো। তাই প্রত্যহ এই মন্ত্রটি তুমি যদি জপ করো, তুমি সবার প্রিয় হতে পারবে। তোমার উপর যার রাগ আছে, সেটা ভূত প্রেত ঈশ্বর মানুষ যেই হোক, যদি এই মন্ত্রটা জপ করো দেখবে তুমি সকলের প্রিয় হয়ে যাচ্ছ। মন্ত্রটি হলো ওং শান্তে প্রশান্তে মম সর্বক্রোধ প্রশমনে স্বাহা। ওং শান্তে প্রশান্তে মম সর্বক্রোধ প্রশমনে স্বাহা। ওং শান্তে প্রশান্তে মম সর্বক্রোধ প্রশমনে স্বাহা। টানা 31 দিন করো, একই সময়ে যেরকম বলছি করবে, করে আমাকে জানাবে ফোন করে। দিদি আজকে হাতে তো আর একদমই সময় নেই, কারণ কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে এবার বিদায় নেওয়ার পালা। সত্যি
দিদির অনুষ্ঠান এত অভূতপূর্ব, এক কথায় এতটাই অসাধারণ, যেন মনে হয় সত্যি শুধু শুনতেই থাকি। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, কারণ দিদিকে নিয়ে আবার চলে আসবো আগামী পর্বে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।